রহস্য ও রোমাঞ্চকর গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। দ্য মিস্ট্রি টেলারে আজ আপনার জন্য রয়েছে প্রফুল্ল রায়ের কাহিনী একটু রহস্য থেকে যাক। গল্প পাঠে সৌম্য, গল্পের সূত্রধার আমি রৌনক। শুরু হচ্ছে প্রফুল্ল রায়ের একটু রহস্য থেকে যাক। পরাশর লাহিড়ী একজন নামকরা শিল্পী। বয়স ৪৫, মাঝারি হাইট, গায়ের রং টকটকে, স্বাস্থ্য বেশ মজবুত, লম্বাটে তরতরে মুখ, ভাষা ভাষা টানা চোখ দুটির দিকে তাকালে মনে হয় সব সময় স্বপ্ন দেখছেন। দু চারটে চুলে পাক ধরা ছাড়া বোঝাই যায় না তার এত বয়স হয়েছে। পরাশরকে বেশ সুপুরুষ বলা যায়। কোনোদিন চাকরি বাকরি করেননি, তেমন ইচ্ছেও নেই। ছবি আঁকাই পরাশরের পেশা। তার তুলির টান জোরালো, রঙকে চমৎকার কাজে লাগান। নানা ধরনের ছবি এঁকে মাঝে মাঝে এক্সিবিশন করেন। শুধু কলকাতায় নয়, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, এমনই সব বড় বড় শহরেও। ইচ্ছে আছে প্যারিসে এবং লন্ডনেও এক্সিবিশন করবেন। সেজন্য ধীরে ধীরে তৈরি হচ্ছেন। পরাশরের ছবির কদর আছে, সেসব ভালো বিক্রিও হয়, তার রোজগার প্রচুর। পরাশরের ঠাকুরদা এবং বাবাও শিল্পী ছিলেন। তাঁরা শুধু রাজা মহারাজা, বড় বড় জমিদার বা পয়সাওয়ালা লোকেদের পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকতেন। জয়পুর, বরোদা, ভাবনগর, জামনগর, পাতিয়ালা, কোচবিহার, এমনই সব বিখ্যাত দেশীয় রাজ্যগুলো থেকে তাদের ডাক আসত। ২-৩ মাস সেই সব জায়গায় থেকে ছবি এঁকে মোটা টাকার চেক নিয়ে তারা কলকাতায় ফিরে আসতেন। পরাশর আর্ট কলেজ থেকে তো পাশ করেছেনই, বাবা এবং ঠাকুরদার কাছ থেকে যত্ন করে পোর্ট্রেট আঁকাও শিখেছিলেন। কিন্তু আজকাল রাজা মহারাজা বা জমিদারেরা আর নেই। পোর্ট্রেট আঁকার চাহিদাও তলানিতে এসে ঠেকেছে। কচ্ছিৎ কখনো ২-১টা অর্ডার আসে। তাই অন্য ধরনের ছবি আঁকায় মন দিয়েছেন পরাশর। তবে পোর্ট্রেট আঁকাটা একেবারে ছেড়ে দেননি। কারুকে সামনে বসিয়ে তার প্রতিকৃতি আঁকতে তার ভালো লাগে। এছাড়া আরও একটা বিস্ময়কর গুণ রয়েছে পরাশরের। তিনি কাউকে চোখে না দেখলেও শুধু বর্ণনা শুনে তার হুবহু ছবি আঁকতে পারেন, তবে বর্ণনাটি নিখুঁত হওয়া চাই। তার এই গুণ বা ক্ষমতার কথা পুলিশ ডিপার্টমেন্টের মাত্র ২-৪ জন অফিসার আর তার স্ত্রী জানেন। অফিসাররা সবাই তার বন্ধু। নানা দরকারে তারা পরাশরের সাহায্য নেন, কিন্তু সে কথা পরে। ঠাকুরদা শ্যামবাজারে বিরাট বাড়ি তৈরি করেছিলেন। সেখানেই থাকেন পরাশররা। একতলায় থাকে বাড়ির কাজের ৩ জন লোক এবং একজন রাঁধুনে বামুন। দোতলায় পরাশর, তাঁর স্ত্রী অনুরাধা আর বিধবা মা স্বর্ণময়ী। তাদের ছেলে মেয়ে নেই। তেতলার পুরোটা জুড়ে পরাশরের মস্ত স্টুডিও। বাড়ির মাথায় রুফ গার্ডেন, ছাদের বাগানে ১২ মাস নানা রঙের ফুল ফুটে থাকে। জানুয়ারি মাস শেষ হতে চলল। ডিসেম্বরের গোড়ায় এবার শীতটা ঝাঁকিয়ে পড়েছিল। তার রেশ এখনো চলছে। ৮:৩০ বাজে, রোদ উঠে গেছে। অন্য দিনের মতো দোতলায় পূব দিকের ব্যালকনিতে রোদে বসে পরাশর আর অনুরাধা চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন। তাদের বাড়িতে রোজ ২খানা বাংলা আর ১খানা ইংরেজি কাগজ আসে। সকালের এই চা খাওয়া কাগজ পড়ার পর্বটা চলে ৯টা অবধি। তারপর স্টুডিওতে কাজ করতে চলে যান পরাশর। অনুরাধা খুঁটিয়ে খুঁটিয়ে বিশেষ একটা খবর পড়ছিলেন। ৪ দিন আগে কলকাতার এক বড় বিজনেসম্যানের ছেলের মৃতদেহ পাওয়া যায় টালিগঞ্জের এক পার্কে। ছেলেটির বয়স ২৩, নাম হরিশ জৈন।
ওদের বাড়ি বালিগঞ্জ সার্কুলার রোডে। হরিশদের জয়েন্ট ফ্যামিলি। তার বাবা কাকাদের ইচ্ছা ছিল সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে নিজেদের ব্যবসা দেখুক, কিন্তু ব্যবসা নিয়ে এতটুকু আগ্রহ ছিল না হরিশের। সে ইংরেজি নিয়ে এমএ পড়েছিল, বেশ ভালো ছাত্র। সাহিত্যই তার ধ্যান জ্ঞান। নিজের খেয়ালে ছবি টবিও আঁকত। অঢেল পয়সা যাদের, সেই সব বাড়ির ছেলে মেয়েদের নানা রকম বদভ্যাস থাকে। সেদিক থেকে হরিশ পুরোপুরি ব্যতিক্রম। সে খুবই সরল, বিনয়ী, ভদ্র যুবক। এমন একটি ছেলেকে কেন খুন করা হলো? পুলিশ এই 4 দিনে যা জানতে পেরেছে তা এই রকম। মুক্তিপণের জন্য তাকে কিডন্যাপ করা হয়। অপহরণকারীরা হরিশের বাবা আর কাকাকে হুমকি দিয়ে 20 লাখ টাকা চায়। টাকাটা দিলে হরিশকে ছেড়ে দেওয়া হবে। যদি পুলিশকে খবর দেওয়া হয়, তার ফলাফল হবে মারাত্মক। হরিশ আর বেঁচে থাকবে না। ক্রিমিনালদের দাবি মেনে নিয়েছিলেন হরিশের বাবা কাকারা। তাদের কথা মতো 5 দিন আগে ভোর রাতে তারা ময়দানে রেস কোর্সের কাছে টাকাটা রেখে আসেন। মুক্তিপণ মেটানো হয়েছে। আশা করা গিয়েছিল হরিশ ফিরে আসবে, কিন্তু তার পরদিনই তাকে খুন করে টালিগঞ্জের পার্কে ফেলে যায়। পার্কের গায়ে একটা বহুতল বাড়ির 4 তলার ফ্ল্যাটে জেগেছিলেন একজন বয়স্কা মহিলা। তার ইনসমনিয়ার ধাত। ওষুধ খেলেও অনেক রাত অবধি ঘুম আসে না। শীতের রাতে চারদিক নিঝুম, কেউ কোথাও জেগে নেই। তাছাড়া কুয়াশাও ছিল। অস্পষ্টভাবে তিনি দেখেছেন 3 লোক একটা গাড়ি থামিয়ে তার ভেতর থেকে ধরাধরি করে ভারী বস্তার মতো কি যেন নামিয়ে পার্কে রেখে গেল। একটা খালি ট্যাক্সি বাঁশদ্রোণীর কাছে প্যাসেঞ্জার নামিয়ে ভবানীপুরের গ্যারেজে ফিরে যাচ্ছিল। ট্যাক্সি ড্রাইভার প্রায় একই সময় 3টে লোককে পার্ক থেকে বেরুতে দেখেছে। সারাদিন তো বটেই, অত রাত অবধি শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত প্যাসেঞ্জার বয়ে বয়ে শরীর ভেঙে আসছিল। প্রচণ্ড খিদে এবং ঘুম পেয়েছিল। ভালো করে লক্ষ্য করার মতো অবস্থায় ছিল না সে। তবু তার কাছ থেকে লোক 3টের সম্পর্কে সামান্য কিছু জানা গেছে। তাদের বয়স 30 থেকে 35-এর মধ্যে। সবারই 5.5 থেকে 6 ফিটের মতো হাইট, গাঁট্টা গোট্টা চেহারা। পরনে টাইট জিন্স আর জ্যাকেট। একজনের খুব সম্ভব গোঁফ আছে। ব্যাস, এর বেশি আর কিছু ট্যাক্সিওয়ালার মনে নেই। পুলিশ অবিরাম অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। হরিশ জৈন হত্যাকাণ্ডের খবরটা ভীষণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সকালে কাগজ এলে অনুরাধারা ঝাঁপিয়ে পড়েন। অনুরাধার মতোই অন্য একটা কাগজে একই খবর পড়ছিলেন পরাশর। এক নিঃশ্বাসে প্রতিবেদনটা শেষ করে অনুরাধা বললেন, এত বড় পুলিশ ডিপার্টমেন্ট, এত নামডাক, একটা মার্ডারারকে ধরতে পারছে না। অন্য মনস্কর মতো পরাশর বললেন, ধরে ফেলা উচিত ছিল। 4 দিন পার হয়ে গেল, আর কবে ধরবে? আমার কি মনে হয় জানো? কি? আজকালের মধ্যে আমাদের এখানে সোমনাথের আবির্ভাব হবে। অনুরাধা জবাব দিতে যাচ্ছিলেন, তার আগেই হন্তদন্ত হয়ে ফটিক ব্যালকনিতে এসে হাজির। এ বাড়িতে কাজ করে সে। পরাশরদের নানা ধরনের ফাই ফরমাস খাটে। বয়স 20-21, পাতলা চেহারা, দারুণ চটপটে। পরাশর জিজ্ঞেস করলেন, কিরে অমন লাফাতে লাফাতে আসছিস যে, কি হয়েছে? ফটিক বলল, দাদা দাদা আপনার পুলিশ সাহেব বন্ধু হয়েছেন, তেনারে হল ঘরে বসিয়েছি, আপনি আসেন। পুলিশ সাহেব বলতে নিশ্চয়ই সোমনাথ দত্ত। তিনি পরাশরের ছেলেবেলার বন্ধু। শ্যামবাজার এলাকায় তাঁদেরও বাড়ি। সোমনাথ হোমিসাইড ডিপার্টমেন্টের একজন ঝানু অফিসার। দ্রুত চোখের কোণ দিয়ে একবার অনুরাধার দিকে তাকালেন পরাশর। যা বলছিলাম ঠিক কিনা? ভাবখানা এই রকম। ওদিকে ফটিক চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। তাকে বললেন, পুলিশ সাহেবকে এখানে নিয়ে আয়। একটু পর সোমনাথ ব্যালকনিতে চলে এলেন। একটা গদি মোড়া চেয়ারে ঝাঁকিয়ে বসলেন। 6 ফিটের কাছাকাছি হাইট, রং তামাটে, মেদহীন
টান টান চেহারা, পরনে পুলিশের ইউনিফর্ম নেই, সাধারণ পোশাক, ট্রাউজার্স, শার্টের ওপর দামি পুল ওভার, পুরু ফ্রেমের চশমার ওধারে দু চোখে তীক্ষ্ণ দৃষ্টি। যত বড় ক্রিমিনালই হোক, এর সামনে পড়লে তার হাড় হিম হয়ে যায়। ডান ভুরুটা তুলে পাক্কা 15 সেকেন্ড এক দৃষ্টে সোমনাথের দিকে তাকিয়ে রইলেন পরাশর। তারপর সামনে একটু ঝুঁকে বললেন, হরিশ জৈনের কেসটা নিয়ে একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছিস, তাই না? পরাশররা কাগজে হরিশের খুনের খবর যে নিয়মিত পড়ছেন সেটা বুঝতে অসুবিধা হলো না সোমনাথের। তার চোখে মুখে হতাশার ছাপ ফুটে বেরুল। 2 হাত ঘুরিয়ে বললেন, এক্স্যাক্টলি। অনুরাধা বললেন, আপনার মতো জাদরেল অফিসার ক্রিমিনালগুলোকে পাকড়াতে পারছেন না, আশ্চর্য। সোমনাথ বললেন, লাস্ট 4 দিন ধরে পুরো কলকাতা চষে ফেলেছি, মার্ডারারগুলোকে যে ধরবো তেমন কোনো ক্লুই খুঁজে পাচ্ছি না। পরাশর জিজ্ঞেস করলেন, হরিশদের বাড়ির সবাইকে জেরা করেছিস? ওটা তো প্রাইমারি ব্যাপার, বাবা মা 3 কাকা 3 কাকিমা কেউ বাদ যায়নি। ওদের এমন কোনো শত্রু টত্রু আছে যে প্রতিহিংসা নেওয়ার জন্য মার্ডারটা করেছে? কথা শুনে কি মনে হলো? ওরা নিপাট ভদ্রলোক, কারুর সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয় না, তবে গুপ্ত শত্রু আছে কিনা বলতে পারলো না। ওরা তো খুব সাকসেসফুল বিজনেসম্যান। হ্যাঁ, কিসের বিজনেস? কাপড়ের। আহমেদাবাদ আর মুম্বাইয়ের বেশ কয়েকটা টেক্সটাইল মিলের ওরা ইস্টার্ন ইন্ডিয়ার একমাত্র ডিলার। 3 পুরুষ ধরে এই বিজনেসটা চলছে, বড় বাজারে ওদের একমাত্র গদি। একটু ভেবে পরাশর বললেন, বিজনেসে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা থাকে, এই নিয়ে অনেক সময় রাইভালদের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যায়। ওদের এমন কোনো রাইভাল ছিল কি? খোঁজ নিয়েছিস? অফকোর্স। বড় বাজারে হরিশদের পাশাপাশি যেসব বিজনেসম্যানদের গদি রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি। তারা প্রত্যেকেই বলছে জৈনদের মতো ভালো মানুষ আর হয় না। বিপদে আপদে তারা অন্য বিজনেসম্যানদের পাশে দাঁড়ায়। বিশেষ করে প্রভুনাথ সারোগী নামে একজন ব্যবসায়ী, তারও কাপড়ের ব্যবসা। হরিশের খুনের খবর শুনে তো কেঁদেই ফেললেন। একটুক্ষণ চুপচাপ, তারপর পরাশর জিজ্ঞেস করলেন, ইউনিভার্সিটিতে ওর বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছিস? খবরের কাগজে দেখতে পাই আজকাল সামান্য কারণে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি মেরে কি গুলি করে খুন করছে। ওর ক্লাসের বন্ধু বান্ধবদের বাড়ি গিয়েও জেরা করা হয়েছে। সবাই বলেছে হরিশের মতো ছেলে খুব কমই দেখা যায়। ইউনিভার্সিটি গেলে শুধু ক্লাস আর লাইব্রেরি ছাড়া অন্য কোথাও যেত না, কোনো আড্ডায় থাকতো না, কোনো রকম নেশা করতো না। বন্ধুরা তাকে ভীষণ ভালোবাসতো। হরিশের মর্মান্তিক মৃত্যুতে তারা একেবারে ভেঙে পড়েছে। এই খুনের মোটিভটা তাহলে কি দাঁড়ালো? সেটা আমিও ভেবে দেখেছি। ক্রিমিনালদের একটা গ্যাং জেনে ফেলেছে হরিশদের অঢেল টাকা। তাকে কিডন্যাপ করে র্যানসাম বা মুক্তিপণ আদায় করাই ছিল তাদের লক্ষ্য। আপাতত তাই মনে হচ্ছে। কাগজেও এসব বেরিয়েছে, কিন্তু দাবি অনুযায়ী টাকা পেয়ে গেল, ভয়ে পুলিশকেও খবর দেওয়া হলো না। তবে খুনটা করা হলো কেন? অনেকক্ষণ নীরবে বসে থাকার পর সোমনাথ বললেন, আমার কাছে সেটাও একটা বড় রকমের পাজল। খুনিরা ধরা না পড়লে তা জানার কোনো উপায় নেই। ঠিক। আমরা এখনো জটটা ছাড়াতে পারিনি, চেষ্টা অবশ্য চালিয়ে যাচ্ছি। তোর সাহায্য না পেলে বেশি দূর এগোতে পারবো বলে তো মনে হচ্ছে না। আমি কিভাবে সাহায্য করব? আমাদের জন্য তুলি ধরে তোর ব্রহ্মাস্ত্র মানে প্রতিভা কাজে লাগাতে হবে, মানে ছবি আঁকতে হবে। কার ছবি? ওই যারা হরিশের ডেড বডি টালিগঞ্জের পার্কে ফেলে গিয়েছিল তাদের। মনে হয় এরা কন্ট্যাক্ট কিলার, ভাড়াটে খুনি। ওরা ধরা পড়লেই কারা এই মার্ডারের পেছনে রয়েছে আশা করি তাদের পাত্তা পেয়ে যাব। কিন্তু কি? কাগজে পড়েছি একজন মহিলা আর একজন ট্যাক্সিওয়ালা মাঝরাতে 3টে লোককে পার্কে দেখেছে। যে ডেসক্রিপশন তারা দিয়েছে তা আধা খেঁচড়া। এ দিয়ে কি ছবি আঁকা যায়? পুরো ডিটেল চাই। 2 হাত ঝাঁকাতে ঝাঁকাতে সোমনাথ বললেন, তুই ঠিক পারবি, আমি কোনো কথা শুনবো না। প্লিজ না বলিস না। আগেও এর থেকে কম মাল মশলা দিয়ে অনেক ছবি এঁকে আমাদের হেল্প করেছিস, এবারটাও তড়িয়ে দে ভাই। উফ, মহা ঝামেলা। পরাশরের চোখে মুখে নকল বিরক্তি ফুটে ওঠে। তোর পাল্লায় যখন পড়েছি
তখন আঁকতেই হবে। তার আগে সেই মহিলা আর ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলতে চাই। পরাশর রাজি হয়েছেন। উৎসাহে চোখ চকচক করতে থাকে সোমনাথের। বললেন, কবে দেখা করবি বল, আমি কি ওদের তোর এখানে নিয়ে আসবো? না, আমার বাড়ি কাউকে চেনাবার দরকার নেই, অন্য কোথাও ব্যবস্থা কর। পরদিন দুপুরে সোল ক্যালকাটার একটা বাড়িতে পরাশরকে নিয়ে গেলেন সোমনাথ। বাড়িটা আপাতত ফাঁকা আছে, পরে পুলিশ ডিপার্টমেন্টের কোনো অফিস হবে। ওরা পৌঁছবার কিছুক্ষণের মধ্যে টালিগঞ্জের মহিলাটিকে নিয়ে এলেন অন্য একজন অফিসার। মাঝবয়সী, সম্ভ্রান্ত চেহারা। প্রশ্নের পর প্রশ্ন করেও বিশেষ কিছুই বার করা গেল না। খবরের কাগজে যা বলেছেন তাই বলে গেলেন। নোটবুক আর পেন নিয়ে বসেছিলেন পরাশর। তেমন একটা কাজে লাগবে না, তবু মহিলার কথাগুলো টুকে নিলেন। মহিলার নাম অমিতা সেনগুপ্ত। তিনি চলে যাওয়ার পর আর এক অফিসার ট্যাক্সিওয়ালাকে নিয়ে এলো। বয়স বছর 30-32, নাম রমেশ পাসওয়ান। আদি বাড়ি বিহারের গয়া ডিস্ট্রিক্টে, জন্ম কলকাতায়, বাংলাটা মোটামুটি বলতে পারে। প্রায় 8 বছর ট্যাক্সি চালাচ্ছেন। রমেশকে বসানো হলো। পুলিশের টানা হ্যাচড়ায় আতঙ্কে সে কাঠ হয়ে আছে। তাকে ভরসা দিয়ে পরাশর বললেন, কোনো ভয় নেই, যা যা জিজ্ঞেস করছি ঠিক মতো তার জবাব দাও। হ্যাঁ সাহেব। আস্তে মাথা নাড়ল রমেশ। তুমি সেদিন মাঝরাতে পার্ক থেকে যাদের বেরুতে দেখেছিলে তাদের কেমন দেখতে? ভালো করে ভেবে ভেবে বলে যাও। যা দেখেছি সবই তো এই সাহেবকে বলেছি। রমেশ সোমনাথকে দেখিয়ে দিতে দিতে বলল, একবারে তো ছাপাও হয়েছে। তবু আরেকবার বলো। চোখ বুজে চিন্তা করতে লাগলো রমেশ। তারপর পুরোপুরি চোখ দুটো মেলে বলল, দুটো আদমিকে ভালো করে দেখতে পাইনি, লেকিন একজনের মুখ থোড়া বহুত ইয়াদ হে। খবরের কাগজে যে বর্ণনা বেরিয়েছিল তার সঙ্গে নতুন যা যোগ হলো তা এই রকম। লোকটার নাক ডান দিকে কিছুটা বাঁকানো, দুটো গালই ভাঙা, বাঁ পাশের গালে একটা লম্বা কাটা দাগ, থুতনিটা সরু। আর কিছু নেই। মনে করতে চেষ্টা করো। আবার চোখ বুজে ভাবনার মধ্যে ডুবে গেল রমেশ। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, হ্যাঁ হ্যাঁ, ইয়াদ হচ্ছে। আদমিটার ভুরুতে লোম খুব কম আছে, আর চুল কাঁধ তক লম্বা। বাস সাব, আর কিছু মনে পড়ছে না। পরাশর টুকে নিয়েছিলেন। বললেন, ঠিক আছে। রমেশকে বিদায় দিয়ে পরাশরকে তাদের বাড়িতে পৌঁছে দিতে দিতে সোমনাথ জিজ্ঞেস করলেন, মহিলা ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলে যা জানা গেল তাতে কাজ হবে কিরে? দেখি চেষ্টা করে, কতদূর কি হবে বুঝতে পারছি না। অমিতা সেনগুপ্ত আর রমেশ পাসওয়ানের সঙ্গে দেখা হওয়ার 2 দিন পর রাত্রিবেলায় নিজের স্টুডিওতে ক্রিমিনালটার ছবি আঁকতে বসলেন পরাশর। এই 2 দিন যে বর্ণনা পাওয়া গেছে তিনি সারাক্ষণ তা ভেবে গেছেন। আবছাভাবে খুনিটার একটা চেহারা চোখের সামনে ফুটে উঠেছে। আশা করা যায় আঁকতে আঁকতে ছবিটা দাঁড়িয়ে যাবে। শীতের এই রাতে চারদিক নিঝুম। পুরো শ্যামবাজার এলাকা গভীর ঘুমে ডুবে আছে। মাঝে মাঝে 2-1টা গাড়ির ছুটে যাওয়ার শব্দ আর কুকুরের ডাক ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। বিশাল স্টুডিওতে পরাশর একেবারে একা। যখন তিনি ছবি আঁকেন তখন এখানে অন্য কেউ থাকে না। বড় একটা গ্লাস টপ টেবিলের সামনে রং, তুলি, স্কেচ পেন্সিল, জলের পাত্র আর আঁকার কাগজ নিয়ে বসেছেন পরাশর। 4 দেওয়ালে ল্যাম্পশেডে উজ্জ্বল আলো জ্বলছে। তাছাড়া আছে জোরালো টেবিল ল্যাম্প। যে নোটবুকে অমিতা সেনগুপ্ত আর রমেশ পাসওয়ানের দেয়া বর্ণনা টুকে এনেছিলেন সেটা খুলে একপাশে রাখলেন পরাশর। তারপর পেন্সিল তুলে নিয়ে আঁকতে শুরু করলেন। স্কেচ আঁকা হলে তার ওপর রং লাগানো হবে।
রমেশদের বিবরণ অনুযায়ী স্কেচটা যখন তন্ময় হয়ে আঁকছেন পরাশর, হঠাৎ মনে হলো কেউ তার হাতটা সামান্য ঠেলে দিল। তিনি ক্রিমিনালটার ডান পাশে বাঁকানো নাকটা সরু করে আঁকছিলেন। হাতের ঠেলায় সেটা মোটা এবং থ্যাবড়া হয়ে গেল। চমকে এধারে ওধারে তাকালেন পরাশর, কিন্তু কেউ কোথাও নেই। তাহলে ঠেলল কে? ভাবলেন এটা তার মনের ভুল হয়তো। স্কেচের কাগজটা একধারে রেখে অন্য একটা কাগজ নিয়ে ফের আঁকা শুরু করলেন। এবারও হাতের ঠেলায় নাকটা থ্যাবড়া হয়ে গেল। গায়ে কাঁটা দিয়ে উঠল পরাশরের। শরীরটা ভারী লাগছে। না, মনের ভুল তো নয়, নিশ্চয়ই আবার কেউ ঠেলা দিয়েছে। চকিতে তিনি ভেবে নিলেন আজ রাত্রিরে আর নয়, কাল দিনের বেলায় আঁকতে বসবেন। কিন্তু ওঠা গেল না। একটু আগে বার দুই হাতে মৃদু ঠেলা অনুভব করেছিলেন। এবার টের পেলেন একটা অদৃশ্য হাত তার কবজি ধরে আঁকিয়ে নিতে লাগলো। স্কেচটা হওয়ার পর সেই হাতটা তাকে দিয়ে রঙও লাগিয়ে দিল। যে চেহারাটি ফুটে উঠল তার গাল ভাঙা, ঠোঁট পুরু এবং কালো, বাঁ গালে লম্বা কাটা দাগ, কাঁধ অবধি ঝাঁকড়া রুক্ষ বাদামি চুল, গালের মাঝামাঝি পর্যন্ত চওড়া ঝুলপি, চোখের তারা দুটো কটা, দৃষ্টিতে হিংস্রতা, একটা কানের লতি নেই, খুব সম্ভব কেউ কেটে নিয়েছে। সব মিলিয়ে মার্কা মারা খুনির চেহারা। আঁকা শেষ হলে অশরীরী সেটা একধারে সরিয়ে অন্য একটা কাগজের শীট পরাশরের সামনে রাখল। তারপর আগের মতোই তাকে দিয়ে আরেকটি মুখ আঁকিয়ে নিল। এটি একজন বয়স্ক মানুষের মুখ। ভারী চোয়াল, ধারালো নাক, মাঝারি চোখে শান্ত দৃষ্টি, কপালের ডান পাশে ইঞ্চিখানেক লম্বা লাল জরুল, চুলের বেশিরভাগটাই সাদা, ডান দিকে সিঁথি, পাতলা ঠোঁট, গায়ের রং টকটকে, বয়স আন্দাজ 65-66। ছবি দুটো আঁকা হলে অদৃশ্য হাতটা পরাশরের কবজি ছেড়ে দিল। আচ্ছন্নের মতো বসে রইলেন তিনি। প্রথম দিকে চিন্তা করার শক্তিটা লোপ পেয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে ঘোর আর ভয় কাটলে ভাবতে লাগলেন কে তাকে দিয়ে ছবি আঁকিয়ে নিল, কে হতে পারে। বিদ্যুৎ চমকের মতো হঠাৎ মনে পড়ল সোমনাথের কাছে শুনেছেন হরিশ ছবি আঁকতে পারত। আর কোনো ধন্দ নেই, সেই চাইছে খুনিদের শাস্তি হোক। যে ক্রিমিনালটার ছবি আঁকা হয়েছে তার সঙ্গে রমেশ পাসওয়ানের বর্ণনা অনেকটাই মিলে যায়, কিন্তু বয়স্ক লোকটি কে? সেও কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? পরাশরের মনে হলো সম্ভব, খুবই সম্ভব। পরদিন সোমনাথকে ফোন করে পরাশর জানালেন ছবি আঁকা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখনই আসছি বলে মিনিট 15 ভেতরে চলে এলেন সোমনাথ। ঝাঁকড়া চুল যুবকের ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ দেখে বললেন, চেনা চেনা মনে হচ্ছে, দাগি ক্রিমিনাল। লালবাজারে নিশ্চয়ই এর ছবি আর জীবনচরিত পাওয়া যাবে। বয়স্ক লোকটির ছবি বন্ধুর হাতে তুলে দিয়ে পরাশর জিজ্ঞেস করলেন, আর এটা? সোমনাথ চমকে ওঠেন। এ কি, এই ছবি তুই কি করে আঁকলি? এর কথা তো তোকে বলা হয়নি। কিভাবে এঁকেছি তোর জানার দরকার নেই। মনে হচ্ছে লোকটাকে চিনিস। হ্যাঁ চিনি, খুব ভালো মানুষ। নাম প্রভুনাথ সারগী। বড় বাজারে এরও গদি আছে। হরিশকে খুব ভালোবাসতো, তার খুনের খবর পেয়ে কেঁদে ফেলেছিল। এই দুজনকে ধর, তারপর পুলিশি দাওয়াই লাগা। আশা করি হরিশ খুনের রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু প্রভুনাথ সারগী তো চমৎকার মানুষ, তাকে। সোমনাথকে থামিয়ে দিয়ে পরাশর বললেন, তোর মতো ঘাঘি অফিসারকে কি বুঝিয়ে দিতে হবে সব সময় মুখ দেখে মানুষ চেনা যায় না?
সাধু মহাত্মার মুখোশ এঁটে কত মারাত্মক শয়তান যে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রভুনাথকে একটু দলাই মলাই করে দেখ, রেজাল্ট পাওয়া যাবে। দিন সাতেক পর সোমনাথ এসে জানিয়ে গেলেন কানের লতি কাটা ঝাঁকড়া চুল ক্রিমিনালটা ধরা পড়েছে। তার নাম রশিদ। সে মার্কা মারা কন্ট্যাক্ট কিলার। প্রভুনাথ সারোগী তাকে দিয়ে হরিশকে খুন করায়। খুনের মোটিভটা এই রকম। হরিশের বাবা কাকারা মুম্বাই আর আহমেদাবাদের যে কাপড়ের কলগুলোর ডিলার, প্রভুনাথ গোপনে সেই ডিলারশিপটা পেতে চেয়েছিল। হরিশদের ব্যবসা আর ব্যাংক ব্যালেন্স দিন দিন ফুলে ফেপে উঠছে। এদিকে প্রভুনাথের বিজনেস টিম টিম করে চলছে। ঈর্ষায় রাগে অনেক দিন ধরেই সে জ্বলে পুড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে ক্ষিপ্ত হয়ে হরিশকে খুনটা করায়। অপহরণের পর হরিশ কোনোভাবে হয়তো জানতে পেরেছিলেন যে এর সঙ্গে প্রভুনাথ জড়িত। মুক্তি পেলে সে পুলিশের কাছে ছুটবে, তাই তাকে শেষ করে দেওয়া হয়েছে। টাকাও পাওয়া গেল, প্রমাণও লোপাট হলো, কিন্তু শেষ রক্ষা হলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে পরাশর বললেন, মাৎসর্য মানে পরশ্রী কাতরতা। খুব খারাপ ব্যাপার। মাঝখান থেকে একটা ব্রাইট ছেলে শেষ হয়ে গেল। একটু চুপচাপ। তারপর সোমনাথ জিজ্ঞেস করলেন, তোকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো ভেবে পাচ্ছি না। ভাবার দরকার নেই। আমার একটা রিকোয়েস্ট আছে। বল। আগেও জিজ্ঞেস করেছি, আজও করছি, তুই প্রভুনাথের ছবিটা আঁকলি কি করে? পরাশর বললেন, তোর রহস্যের সলিউশন তো হয়ে গেছে। প্রভুনাথের রহস্যটা নাই বা জানলি, ওটা অজানাই থাক। সোমনাথ কি বলতে যাচ্ছিলেন, হাত তুলে তাকে থামিয়ে দিয়ে পরাশর বললেন, প্লিজ, এ নিয়ে আর কোনো প্রশ্ন নয়। শুনছিলেন প্রফুল্ল রায়ের কাহিনী একটু রহস্য থেকে যাক। গল্প পাঠে সৌম্য, পরাশরের চরিত্রে কল্যাণ, অনুরাধা, ঋতুপর্ণা, সোমনাথ ও অন্যান্য চরিত্রে রৌনক। গল্পটি শুনে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরছি খুব তাড়াতাড়ি আর একটি রোমহর্ষক গল্প নিয়ে। আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।